স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছে আমি সঙ্গীতা ইসলাম। এবার জানাবো খবরের বিস্তারিত। সুনামগঞ্জে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির অফিস প্রায় 11 মাস বন্ধ। প্রতিষ্ঠানটির সভাপতি সহ কিছু কর্মকর্তা 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশ ছেড়ে পালানোয় এর কার্যক্রম বন্ধ আছে। এ অবস্থায় আগামী জুলাই মাসে জেলার কয়েক হাজার কয়লা আমদানিকারক দুশ্চিন্তায় পড়েছেন। আইআরসি নবায়ন ও এলসি দেওয়া সহ তাদের ব্যবসায় কার্যক্রম পরিচালনা নিয়ে। সুনামগঞ্জের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির অফিসে 11 মাস ধরে ঝুলছে তালা। 5ই আগস্টের গণ অভ্যুত্থানেও ভাঙচুর হয় অফিসটি। এতে অচলা অবস্থা তৈরি হয়েছে আমদানিকারকদের। 2013 সালে চেম্বার পরিচালনা নিয়ে উচ্চ আদালতে মামলা হয়। পরে আদালত এক পক্ষকে স্থগিতাদেশ দেন। অপর পক্ষে চেম্বারের নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগের জেলা কমিটির সভাপতি নুরুল হুদা মুকুট এবং তার ভাই জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল। গণ অভ্যুত্থানের পর দেশ ছেড়ে পালিয়ে গেছেন তারা। 2013 সাল থেকে 2024 সাল পর্যন্ত অবৈধভাবে চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ তারা ভোগ দখল করে। শহরের উকিলপাড়ায় এই সংগঠনের 4 তলা ভবনের ভাড়াও গেল 11 মাস ধরে জমা হচ্ছে না। উকিলপাড়ায় একটা ক্লিনিক আমরা ভাড়া দিয়েছি। 5ই আগস্টের পরে সেই ভাড়াটাও আমাদের অ্যাকাউন্টে আসতেছে না। এই অবস্থায় উদ্বিগ্ন দেশের উত্তর পূর্বাঞ্চলের বড় শুল্ক স্টেশন বরছড়া, চারাগাঁও ও বাগলির হাজারো আমদানিকারক। চেম্বার বন্ধ আছে। বন্ধ থাকার কারণে আমরা লাইসেন্সগুলো নবায়ন করতে অসুবিধা হচ্ছে। নতুন লাইসেন্স যারা করতে চাইছি তারাও করতে পারতেছি না। ঢাকাতে গিয়ে অনেকে কষ্ট করতেছে। আইআরসি নবায়ন করতে গেলে আপনার চেম্বার অফ কমার্সের সার্টিফিকেট লাগে। তো আমরা সার্টিফিকেটের জন্য আইআরসি নবায়ন করতে পারি না। আইআরসি নবায়ন না করতে পারলে আমরা এলসি করতে পারি না। আমরা তখন এলসি না করতে আমরা আমদানিকারকরা তো অনেক বিপর্যয়ে পড়ে থাকি। এদিকে চলতি বছরের 13ই ফেব্রুয়ারি অচলা অবস্থা নিরসনে অতিরিক্ত জেলা প্রশাসককে চেম্বার অব কমার্সের প্রশাসক নিয়োগ করা হয়। তবে আইনি জটিলতায় সেটিও থেমে গেছে। সুনামগঞ্জ চেম্বার এখন আসলে স্থগিত আছে। গত ফেব্রুয়ারি মাসে এডিসি জেনারেলকে প্রশাসক করে একটা চিঠি দেওয়া হয় বাণিজ্য মন্ত্রণালয় থেকে। তখন আমরা কাজকর্ম শুরু করার চেষ্টা করি এবং একটা মত বিনিময় সভার আয়োজন। ব্যবসায়ীদের একটা পক্ষ বলে যে এখানে একটা মামলা আছে এবং মামলার স্টে অর্ডার রয়েছে মহামান্য হাইকোর্ট কর্তৃক। পরবর্তীতে আমি এই চিঠির বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করি এবং তারাও আমাকে নির্দেশনা দেয় যেহেতু মহামান্য হাইকোর্ট কর্তৃক এটা স্টে অর্ডার আছে, সো এখন কাজ করা যাবে না। কয়লা আমদানিকারকদের ভোগান্তি কমাতে দ্রুত চেম্বার অব কমার্সের কার্যক্রম চালু করবে সংশ্লিষ্টরা, এমনটি প্রত্যাশা ব্যবসায়ীদের। ডিবিসি নিউজ ডেস্ক। পরিকল্পনা ও উদ্যোগের অভাবে বরিশাল সিটি কর্পোরেশনে বাড়ছে না আয়ের উৎস। যেখান থেকে বছরে বড় ধরনের আয় করে নগরবাসীকে চাপমুক্ত করা সম্ভব, সেই মার্কেটগুলো পড়ে আছে জরাজীর্ণ অবস্থায়। ব্যয় সামাল দিতে বিসিসি প্রতি বছর সাধারণ নগরবাসী ও ব্যবসায়ীদের ওপর বাড়িয়ে দিচ্ছে ভ্যাট ট্যাক্সের বোঝা। দাবি উঠেছে মার্কেটগুলো আধুনিকায়ন ও আয়ের পরিধি বাড়ানোর। বরিশাল পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নীত হবার পর 58 বর্গ কিলোমিটার এলাকায় বিভিন্ন সময় 28টি বহুতল মার্কেট নির্মিত হয়েছে। মার্কেটগুলোতে 1,500-এরও বেশি ব্যবসায়ীর কাছে দোকান লিজ দিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন। প্রতি বছর ভাড়া বৃদ্ধি হলেও সংস্কার কাজ না হওয়ায় জরাজীর্ণ হয়ে ধসে পড়ার উপক্রম ভবনগুলো। বিভিন্ন সময় যারাই মেয়রের দায়িত্ব পালন করেছেন তারা আয় বাড়াতে চাপ বাড়ান নগরবাসীর ওপর। মার্কেটে করার সময় যে গাড়ি পার্কিং এর যে ব্যবস্থাটা ছিল গাড়ি পার্কিং এর ব্যবস্থাটা করে না। মার্কেটের কোনো উন্নয়নে কোনো সংস্কারের কাজকাম করে না। ভাড়া বাড়তেছে, সেই ক্ষেত্রে আমাদের সুবিধাগুলো বাড়তেছে না। নগরীর মার্কেটগুলো আধুনিকায়ন করা হলে সিটি কর্পোরেশন লাভবান হবে, বাড়বে আয়ের উৎস। সিঁড়িগুলোর মানে আপনার প্লাস্টারগুলো খসে খসে পড়তেছে। আপনি মার্কেটের সামনে যে ড্রপ ওয়ালগুলো ভেঙে ভেঙে পড়তেছে। একটা ভালো বহুতল ভবন নির্মাণ করতে পারেন, মানুষ এসে খুব স্বাচ্ছন্দ্যে ক্রয় বিক্রয় করে যেতে পারবেন, তাহলে এটা সিটি কর্পোরেশনের জন্য লাভজনক হবে। নগরবাসীর ওপর ক্রমাগত ভ্যাট ট্যাক্সের বাড়তি বোঝা না চাপিয়ে সিটি কর্তৃপক্ষকে নতুন আয়ের উৎস খুঁজে বের করার অনুরোধ স্থানীয়দের। বিভিন্নভাবে উপার্জন করা যায়, যেটা আয় আমরা বলতে পারি, সেটা মার্কেট তৈরি হইতে পারে, সেটা আরও অন্য বিভিন্ন ক্ষেত্র হতে পারে, তবেই সেটা সবার জন্য মঙ্গল হয়ে আসবে। আয়ের উৎস বাড়ানোর চেষ্টা চলছে জানান সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।
নতুন নতুন মার্কেট হয়তো আমরা করব, আর পুরাতন যেগুলো আছে এগুলো আমরা যেটা সংস্কার করা সম্ভব, যেটা রং করলে বা কিছু খুঁটিনাটি কাজ করলে যদি এটা চালু হয়, এখানে কোনো সমস্যা না হয়, আমাদের ইঞ্জিনিয়ার যারা এক্সপার্ট আছে তারা দেখবে। 2002 সালে সিটি কর্পোরেশনে উন্নীত হবার পর প্রতি বছরই ভ্যাট ট্যাক্স, ট্রেড লাইসেন্স, পরিকল্পনা, পানি, যানবাহন শাখা সহ বিভিন্ন খাতে টাকা বৃদ্ধি করেছে সেবাদানকারী এই প্রতিষ্ঠানটি। ডিবিসি নিউজ ডেস্ক। জায়গায় জায়গায় লাগানো সাইনবোর্ড দেখলে মনে হবে নোয়াখালীর মাইজদি যেন একটি ক্লিনিকের শহর। তবে এখানকার বেশিরভাগ বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের নেই পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের ছাড়পত্র। রয়েছে রোগী ও স্বজনদের বিস্তর অভিযোগ। অনিয়ম বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। তবে ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি নন জেলার সিভিল সার্জন। নোয়াখালীতে প্রায় ৩৮ লাখ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত রয়েছে ২৫০ শয্যার একটি হাসপাতাল ও ৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। পাশাপাশি গড়ে উঠেছে অসংখ্য বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল। জেলায় ৩৬৯টি ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট হাসপাতালের মধ্যে পরিবেশের ছাড়পত্র রয়েছে ৬১টির। বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই চলছে বেশিরভাগ প্রতিষ্ঠান। প্রশাসনের অভিযানে বন্ধ হওয়ার পরও নানা কায়দায় আবারও চলছে এসব প্রতিষ্ঠান। সুচিকিৎসা নিশ্চিতে দাবি উঠেছে নামসর্বস্ব এসব ক্লিনিক হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। ডাক্তাররা আমাদেরকে দেখার আগে বিভিন্নভাবে বিভিন্ন টেস্টগুলো দিয়ে দেয়। ২টা টেস্ট লাগবে, দেখা গেছে 10টা-15টা টেস্ট দিয়ে বসে থাকে। ডাক্তারি ভিজিট অনেক বেশি। আমি গেলাম হয়তো মাথার ব্যথার জন্য, সে টেস্ট দিল 5টা-6টা টেস্ট দিয়ে দিল। নোয়াখালী শহরের স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত দুর্বল। স্বাস্থ্য খাতে এই অবহেলার জন্য তদারকি ব্যবস্থা করে স্বাস্থ্য খাতকে সুন্দর করলে নোয়াখালীবাসী উপকৃত হবে। ফায়ার সার্ভিস জানায় অধিকাংশেরই নেই আগুন নেভানোর কোনো ব্যবস্থা, আর অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। আমি নিজেই কয়েকটা হাসপাতালে আমি গিয়েছি, সেখানে আসলে সবগুলিতে পর্যাপ্ত পরিমাণ ফায়ার এক্সটিংগুইশার অথবা অগ্নি নির্বাপন ব্যবস্থা দিই বেশ কয়েকটাতে আমি দেখি নেই। যে সমস্ত প্রতিষ্ঠান বা হসপিটালের ছাড়পত্র নেই, আমরা তাদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনার মাধ্যমে আর্থিক জরিমানা প্রদান করে দিচ্ছি, এবং এই কার্যক্রম আমাদের এই কার্যক্রম এটা চলতে থাকবে, এটা চলমান আছে এবং চলতে থাকবে। এসব বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সিভিল সার্জন। চিকিৎসার নামে অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল বন্ধের দাবি নোয়াখালীবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। উপজেলা হওয়ার প্রায় 4 বছরেও মাদারীপুরের ডাসারে নির্মাণ হয়নি কোনো সরকারি অবকাঠামো। বেসরকারি একটি কলেজে অস্থায়ীভাবে চলছে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের কার্যক্রম। এছাড়া 17টি সরকারি অফিস থাকার কথা থাকলেও আছে মাত্র 4টি। এমনকি কোনো ব্যাংক পর্যন্ত নেই। তাই সেবা পেতে ডাসারবাসীকে এখনও যেতে হয় কালকিনি উপজেলায়। মাদারীপুরের কালকিনি উপজেলার ঢাসার, গোপালপুর, বালিগ্রাম, কাজীবাকাই ও নবগ্রাম ইউনিয়ন নিয়ে 2021 সালের 26শে আগস্ট উপজেলা করা হয় ঢাসারকে। এখানে জনসংখ্যা 75,000। তবে এখানে নির্মাণ হয়নি উপজেলা পরিষদ ভবন। বেসরকারি একটি কলেজ ভবনে অস্থায়ীভাবে চলছে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের কার্যক্রম। ফলে উপজেলা পরিষদ কম্পাউন্ডে 17টি সরকারি অফিস থাকার কথা থাকলেও আছে 4টি। আমাদের যে মূল সমস্যা, আমাদের অবকাঠামোগত কিছু বিষয় রয়েছে। এখানে আমাদের উপজেলা পরিষদের নিজস্ব কোনো ভবন নেই। উপজেলায় যে ন্যস্তকৃত দপ্তরগুলো থাকে সরকারি, তাদের খুব মুষ্টিমেয় দপ্তরগুলো আমাদের এখানে আছে। 4 থেকে 5টি দপ্তর এখানে আছে। নামে মাত্র উপজেলা হওয়ায় সুযোগ সুবিধা বঞ্চিত ঢাসারবাসী। নেই কোনো সরকারি বা বেসরকারি ব্যাংক। সরকারি বিভিন্ন সেবা পেতে যেতে হয় কালকিনিতে। একটা হাসপাতাল নাই, একটা ব্যাংক নাই, এখনো আমাদের কালকিনি যাইতে হইতেছে। উপজেলার যে কার্যক্রম এখনো কিছু চালু হয় নাই, অফিসার কিছু হয় নাই। আমরা চাই যে এই ডাসারে আমাদের যে কাজগুলো অসম্মত রয়ে গেছে সেই কাজগুলো যেন অতি দ্রুত সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়। আর এসব কারণে প্রসার ঘটেনি ব্যবসা বাণিজ্যর। জেলা প্রশাসক জানালেন অবকাঠামো নির্মাণের প্রক্রিয়া চলছে। আর আমাদের যে বিল্ডিং এর অবকাঠামোর সেটা পিআইসিতে অনুমোদন হয়েছে এবং একনেকে গিয়েছে। এটি ওখান থেকে পাস হলে তারপরে আমাদের এখানে কার্যক্রম শুরু হবে। দারিদ্র্য মানচিত্রে দেশের সবচেয়ে দরিদ্র উপজেলা ঢাসার। এখানকার আর্থসামাজিক উন্নয়নে সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ চান স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক। প্রতিষ্ঠার 57 বছর পর সর্বোচ্চ জ্বালানি
তেল পরিশোধনের রেকর্ড গড়ল রাষ্ট্রায়ত্ত খাতে দেশের একমাত্র জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। 2024-25 অর্থবছরে 15,35,000 টন জ্বালানি পরিশোধন করেছে প্রতিষ্ঠানটি। দ্বিতীয় ইউনিট নির্মাণ করা গেলে পরিশোধনের ক্ষমতা বাড়বে আরও 30 লাখ টন। এতে বছরে প্রায় $24 কোটি সাশ্রয় হতে পারে। বছরে 15 লাখ টন ক্রুড অয়েল পরিশোধনের সক্ষমতা নিয়ে চট্টগ্রামের পতেঙ্গায় 1968 সালে গড়ে ওঠে ইস্টার্ন রিফাইনারি। অপরিশোধিত জ্বালানি তেল শোধন করে এলপিজি, পেট্রোল, অকটেন, কেরোসিন, ডিজেল, ফার্নেস অয়েল সহ 14 রকমের তেল উৎপাদন করছে প্রতিষ্ঠানটি। প্ল্যান্টটির বর্তমান বার্ষিক সক্ষমতা 15 লাখ টন। প্রতিষ্ঠার পর 2024-25 অর্থ বছরে উৎপাদন সর্বোচ্চ। মেশিন জরাজীর্ণ, সেই মেশিনে যেখানে আমরা হায়েস্ট তুলতে পেরেছি 57 বছরে 15 লক্ষ টন, সেখানে এই বছরে 15,35,000 মেট্রিক টন ক্রুড অয়েল আমরা পরিশোধন করতে পেরেছি। আমাদের এখানে একটা এরো কন্ডেন্সার একটা ইউনিট আছে, যেটির সক্ষমতা আমরা আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ারিং মাধ্যমে এটা আমরা একটু বৃদ্ধি করেছি। এতে আমরা দেখা যাচ্ছে যে আমাদের প্রসেসিংয়ের যে সর্বোচ্চ লেভেলে যে আমরা সবসময় ট্রিট করি, এটি আমরা খুব সহসায় এবং সুন্দরভাবে করতে পারছি। ইআরএলের দ্বিতীয় ইউনিট নির্মাণ করা গেলে পরিশোধনের ক্ষমতা আরও 30 লাখ টন বাড়বে। তবে সক্ষমতা বাড়ানোর জন্য নেওয়া প্রকল্পটি 13 বছরেও অনুমোদিত হয়নি। প্রকল্পটি বাস্তবায়িত হলে বছরের প্রায় $24 কোটি সাশ্রয় হতো। যে আমরা ডিপিপি চূড়ান্ত করেছি, আমরা প্রত্যাশা করছি কিছু প্রক্রিয়াগত বিষয় আছে, সেগুলা শেষ করার পরে আমরা যদি চূড়ান্ত অনুমোদন পাই, আমরা অতি দ্রুত এটা আন্তর্জাতিক দরপত্রে চলে যাব, টেন্ডারে চলে যাব। জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা বৃদ্ধি না পাওয়ায় বেশি পরিমাণে ডিজেল আমদানি করতে হয়। এতে প্রতি বছর বাড়তি ডলার খরচ করতে হচ্ছে সরকারকে। বিশ্ববাজারে তেলের দাম বাড়লেই দেশে জ্বালানি নিরাপত্তা নিয়ে তৈরি হয় শঙ্কা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। টাঙ্গাইলে কোরবানির চামড়া সংরক্ষণের জন্য বিনামূল্যে বিতরণ করা 89.5 মেট্রিক টন লবণ দেওয়া হলেও কাজে আসেনি তেমন একটা। প্রশিক্ষণের অভাবে ব্যবহার করতে না পেরে লবণ বিক্রি করে দিয়েছে অনেক প্রতিষ্ঠান। ব্যবহার হচ্ছে রান্নার কাজেও। এতে ভেস্তে গেছে সরকারের পরিকল্পনা। লবণ বিতরণের পর তদারকি না করেই জেলা প্রশাসনের দাবি যথাযথ ব্যবহার হয়েছে বিলি করা লবণের। দেশে ঈদুল আজহায় প্রতি বছর লাখ লাখ পশু কুরবানি হয়। সংরক্ষণের ত্রুটির কারণে এসব পশুর চামড়ার বড় একটি অংশ নষ্ট হয়ে যায়। তাই চামড়ার গুণগত মান ঠিক রাখতে এবছর প্রান্তিক পর্যায়ে লবণ বিতরণ করে সরকার। এই প্রকল্পে টাঙ্গাইলের কালিহাতির কদিম হামজানি কবরস্থান, শিশু সনদ এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা পায় 30 বস্তা লবণ। কিন্তু ব্যবহার বিধি না জানায় এসব লবণের পূর্ণ ব্যবহার হয়নি। চামড়া গুদামজাত করতে আগে থেকে অভ্যস্ত না, তারপর আমাদেরকে এরকমভাবে ট্রেনিং দেওয়া হয় নাই। যদি ট্রেনিংয়ের ব্যবস্থা থাকতো তাহলে আমরা আরও বেশিক্ষণ রাখতে পারতাম। লবণ দেওয়ার পরে অবশিষ্ট যে লবণটা আছে এখনও আছে, ওটা আমরা খাবারের কাজে ব্যবহার করতেছি। ঈদের এক সপ্তাহ আগেই জেলার বিভিন্ন ইতিমখানা ও লিল্লা বোর্ডিংয়ে প্রায় 90 মেট্রিক টন লবণ পৌঁছে দেওয়া হয়। তবে অনেক প্রতিষ্ঠানই লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করেননি। সরকারের বিলি করা লবণ স্থানীয় বাজারে 10 থেকে 12 টাকা কেজিতে বিক্রি করে দেয়া হয়। চামড়াগুলোতে রাখা যাবে না, বৃষ্টির আবহাওয়া খারাপ, বৃষ্টি হতে পারে যে কোনো। তো এই চামড়াগুলি বিক্রি করে দেওয়া হয়েছে। পরবর্তীতে সিদ্ধান্ত হয়েছে তাহলে লবণগুলি যেহেতু রুম বাইসে যাইতেছে, কোনো রুমে সংরক্ষণ করে রাখা সম্ভব না, তার সর্বসম্মতিক্রমে ওই 12 টাকা কেজিতে বিক্রি করে দেওয়া হয়েছে। এই প্রতিষ্ঠানের লবণটা আমরা বাইরে বিক্রি করে এটা যে টাকা হয়েছে এটা মাদ্রাসা আমরা অনুদানে কাজ করেছি। আমরা 32টা সংগ্রহণ করছিলাম। 32টা করার পরে আমি ওই 3 বস্তা লবণ ব্যবহার করছি, আর বাকি 2 বস্তা লবণ আমাদের মাদ্রাসায় মজুদ আছে। যদিও জেলা প্রশাসনের দাবি উপজেলাগুলোতে বিতরণ করা লবণ সঠিক কাজে ব্যবহার হয়েছে। 12,678টি চামড়াতে তারা লবণ লাগিয়েছে আমাদের এই সরকারি বিনামূল্যে প্রদানকৃত লবণ। ওই রকম তথ্য আমরা পাইনি যে কোথাও কোনো অ্যানোমালিস হয়েছে। যদি কোনো নির্ধারিত প্রতিষ্ঠান এটিতে লবণ চামড়াতে না লাগিয়ে তারা যদি বাহিরে কোনো এটি দিয়ে থাকে ওই কর্তৃপক্ষের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব।
এদিকে প্রশিক্ষণের অভাবে যে সংকট তৈরি হয়েছে তা কাটিয়ে ওঠার পথ খুঁজছে সরকার। কিছুটা সফল হলো, পুরোপুরি আমরা সফল হইনি। এর জন্য যে অনেকে চামড়াটাই লবণ দিতেই জানে না, এটার জন্য প্রশিক্ষণ দরকার। 14 টাকা কেজি হিসাবে টাঙ্গাইলে কুরবানির চামড়া সংরক্ষণে সরকারের খরচ 12,53,000 টাকা। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।